হ্যালো হ্যালো হ্যালো, ছোট ছোট চ্যাম্পসরা কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। তো অলরেডি কিন্তু আমরা কি কি পড়ে নিয়েছি? আমরা পড়ে নিয়েছি বায়ুচাপ বলয় সম্পর্কে, তাই না? আর পড়ে নিয়েছি মেঘ ও বৃষ্টি সম্পর্কে। তাহলে আজকে কি, আজকে নতুন কি রয়েছে? আজকে আমরা একটা নতুন একটা চ্যাপ্টার শুরু করব এবং এই নতুন চ্যাপ্টারে জানবো যে আমরা যেরকম নতুন চ্যাপ্টার শুরু করছি ঠিক সেরকম ভাবেই কিন্তু আগেকার টাইমে অনেক আগে একদল মানুষ কিন্তু বেরিয়ে পড়েছিল নতুন ভূখণ্ডের খোঁজে, নতুন দেশ আবিষ্কারের জন্যে। তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের আজকের এই যে নতুন মহাদেশ দেশ এইগুলো সম্পর্কে একটু একটু করে জানবো। কিন্তু তার আগে আমি আমার সমস্ত চ্যাম্পসদেরকে আমার ক্লাসে এবং 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 আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে আমরা পড়তে চলেছি কি, নর্থ আমেরিকা সম্পর্কে, অর্থাৎ উত্তর আমেরিকা সম্পর্কে। তাহলে আজকে কিন্তু আমরা আমাদের দেশের সীমানা গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছি, শিফট করে যাচ্ছি কোথায়? শিফট করে যাচ্ছি নর্থ আমেরিকাতে। তাহলে চলো প্রথমে দেখে নিই যে আজকে কি কি টপিকস আমরা কভার করতে চলেছি একসঙ্গে। আজকে আমরা প্রথমে জানবো এই যে উত্তর আমেরিকা বললাম তার অবস্থানটা কোথায়, উত্তর আমেরিকার ভূপ্রকৃতি সম্পর্কে জানবো এবং তার পাশাপাশি নদ নদী সম্পর্কেও জানবো। তাহলে আজকে অ্যাজ ইউজুয়াল আমাদের টার্গেট কিন্তু বেশ বড়। চলো দেখি আমরা একসঙ্গে এই টার্গেটটা ফুলফিল করতে পারি কিনা। লেটস স্টার্ট। আচ্ছা, এইবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা উত্তর আমেরিকা সম্পর্কে তো পড়বো, বাট কি রয়েছে, একজন মানে এপাশে একজন ভাবছে উত্তর আমেরিকা কে আবিষ্কার করে? ম্যাম যে প্রথমে এই বললো যে নতুন নতুন কিছু আবিষ্কার, দেশ মহাদেশ এগুলো সম্পর্কে জানবো, আর এখানে ও ভাবছে কে আবিষ্কার করে। তাহলে তোমরা কি জানো যে উত্তর আমেরিকা কে আবিষ্কার করে? জেনে থাকলে আমাকে ঝটপট করে কমেন্ট সেকশনে জানিয়ে যাও। আর যারা ভাবছো যে না ম্যাম জানতাম কিন্তু এই মুহূর্তে না ঠিক মনে পড়ছে না, তো তাদের জন্যে আমি রয়েছি, চলো বলে দিই। তাহলে এই উত্তর আমেরিকাটা আবিষ্কার কে করেন? দেখো কি হয়েছে 1492-তে। কবে? চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস, কি নাম? ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে ইউরোপ থেকে জলপথে ইউরোপ থেকে জলপথে কোথায় আসতে চেয়েছিলেন? আসতে চেয়েছিলেন আমাদের ভারতে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টসরা, ফার্স্ট প্রশ্ন তোমাদের জন্য, কত সালে কে? 1492 সালে কে? ক্রিস্টোফার কলম্বাস। ইনি কোথায় থাকেন জানো? ইনি থাকেন ইতালিতে। তাহলে তিনি ইউরোপ থেকে জলপথে ভারত ভারতে কিন্তু আসতে চেয়েছিলেন, ঠিক আছে? জলপথে ভারতের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু
এই যে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং তিনি আসলে কি হয়েছে যে এই জলপথে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার পর তিনি চলে এলেন এই উত্তর আমেরিকাতে এবং এখানে এসে তিনি ভাবলেন যে এটাই মানে এই উত্তর আমেরিকার পূর্ব দিকের জায়গাতে তিনি চলে এলেন। তো আসার পর তিনি ভাবলেন যে এটাই হয়তো ভারত। তো তিনি ভাবলেন যে এটা ভারত, কিন্তু আদতে কিন্তু সেটা ভারত ছিল না, আদতে কিন্তু সেটা ছিল আমেরিকা। তাহলে 1492 সালে কলম্বাস ইউরোপ থেকে জলপথে ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং আমেরিকায় এসে পৌঁছান। আমেরিকায় এসে পৌঁছান এসে পৌঁছান যদিও তিনি তখন এই আমেরিকাকেই ভারত ভেবে বা ভারত বলে মনে করেছিলেন। ভারত বলে মনে করেছিলেন। মনে করেছিলেন। তাহলে আমাদের ডান। তিনি আসতে চেয়েছিলেন ভারতে, চলে গেছিলেন আমেরিকাতে এবং আমেরিকাতে গিয়ে তিনি কিন্তু বুঝতে পারেন না যে এটা আমেরিকা, এটা ভারত নয়। তাহলে ম্যাম তাহলে এটা কিভাবে কবে জানা গেল যে এটা আমেরিকা নয় ভারত? নিশ্চয়ই সেই প্রশ্নটা তোমার মাথার মধ্যে চলে আসছে। তো সব প্রশ্নের উত্তর তো আমরা দেব, তার আগে বলো যে এইটুকু যতটা তোমাদেরকে বললাম সেইটুকু তোমাদের একদম ডান ডানা ডান ডান কি না? তাহলে কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস। কত সালে? এটা মনে রাখতে হবে। এইবার তাহলে মনে হচ্ছে যে তাহলে এই ক্রিস্টোফার কলম্বাসই যদি আবিষ্কার করেন তাহলে এটার নাম আমেরিকা কি করে হলো? এটা নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন যে কেন আমেরিকাই কেন নাম হলো, তাই না? চলো দেখা যাক এই প্রশ্নের উত্তর জানা যায় কিনা। এই যে দেখতে পাচ্ছ লাইট আপ হয়ে গেছে, মানে কিছু একটা মাথায় চলে এসছে। তাহলে কি চলে এসছে? এই যে নামের পিছনে কারণটা কিন্তু আমাদের মাথায় চলে এসছে। আর সেই নামটা কি? এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমেরিগো ভেসপুচি। আমেরিগো ভেসপুচি। তাহলে এই আমেরিগো ভেসপুচি ইনি কি করলেন? ইনি 1501 খ্রিস্টাব্দে। তাহলে ক্রিস্টোফার কলম্বাস কবে? অনেক আগে। তারপরে 1501 খ্রিস্টাব্দে কি হলো? আমেরিগো ভেসপুচি। কি নাম? আমেরিগো ভেসপুচি। এই যে কলম্বাস যে পথে গেছিলেন সেই পথ অনুসরণ করে যাচ্ছে 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 এসে পৌঁছে গেছে। তিনি এবার এসে বুঝতে পারেন যে না, এটা তো ভারত নয়, এবং তখন এই যে তার নাম অনুসারে আমেরিগো ভেসপুচির নাম অনুসারেই ওই যে একটা ভূখণ্ড, ওই যে নতুন ভূখণ্ড যেটাকে আমরা এখন আমেরিকা বলে চিনি, সেই ভূখণ্ডের নাম হয়ে যাচ্ছে আমেরিকা। কেমন? তাহলে কার নাম অনুসারে আমেরিকা নাম হচ্ছে? আমেরিগো ভেসপুচি। তিনি কত সালে? আমেরিগো ভেসপুচি 1501 সালে কলম্বাসের পথ অনুসরণ করে
এই ভূখণ্ডে পৌঁছান, এই ভূখণ্ডে পৌঁছান। এবং বুঝতে পারেন এটি ভারত নয়, এটি ভারত নয়। পরবর্তীকালে এই কলম্বাসের নাম, কলম্বাস বলছি, আমেরিগো ভেসপুচির নাম অনুসরণ করে কিন্তু কি নাম এসেছে? আমেরিকা নাম কিন্তু এসেছে। তাহলে সবার ডান, কেন নাম এসেছে, কি নাম এসেছে সবাই বুঝে গেলাম। তাহলে এইটুকু তো ছিল আমাদের বেসিক ইনফরমেশন। চলো দেখে নি এরপর কি জানা যায়। তাহলে আমরা বের হচ্ছি এখন আমাদের কার উত্তর আমেরিকা সম্পর্কে জানার জন্য। এবং এখানে তোমাদের জন্য একটা খুব সুন্দর ছবি রাখা হয়েছে। তাহলে আগেকার দিনে কিন্তু এই রকম জাহাজে করে মানুষ বেরিয়ে পড়তো নতুন ভূখণ্ডের খোঁজে, কেমন? তাহলে কলম্বাস, এবং এখানে তোমরা যার ছবি দেখছো ইনি হলেন কলম্বাস, ইতালির একজন নাবিক, এবং আমেরিগো ভেসপুচি পর্তুগিজ, কেমন? তো চলো এইবার আমরা দেখে নিই এই আমেরিকা তো বলছি, তাহলে এই আমেরিকাটা কোথায় 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 কোথায়? দেখছো এই যে চারপাশে সবাই মিলে খুঁজছে, কেউ আতস কাচ দিয়ে খুঁজছে, কেউ দূরবীন দিয়ে খুঁজছে, ঠিক আছে, জাস্ট ফর ফান। তাহলে এই আমেরিকাটা কোথায়? সব তো বুঝলাম, আমেরিকাটা কোথায় এবার তো জানতে হবে। তাহলে খুঁজতে খুঁজতে এরা খুঁজতে খুঁজতে চলে আসছে কোথায়? এরা খুঁজতে খুঁজতে চলে আসছে এই গ্লোবের কাছে। তাহলে কোথায় চলে আসছে? এই গ্লোবের কাছে। এবং এই গ্লোবের কাছে এসে তুমি দেখো তাহলে দেখছো সবাই খুঁজছিল, খুঁজতে খুঁজতে চলে এসছে এবার আমাদের গ্লোবে। এইবার মন দিয়ে দেখো, এই যে উত্তর আমেরিকা বলছি, তাহলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, আমেরিকাকে কিন্তু আমরা এই দুটো ভাগে ভাগ করছি, কিরাম? উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। আমরা আজকে বেসিক্যালি আমাদের উত্তর আমেরিকা সম্পর্কে পড়বো। তাহলে এই উত্তর আমেরিকা কোথায় অবস্থিত? পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। কোথায় অবস্থিত মাই ডিয়ার স্টুডেন্ট? পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর গোলার্ধে, পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। ওকে, এবং এটি কি যে উত্তর গোলার্ধে অবস্থিত, বাট দেখতে কিরকম? এটা দেখতে অনেকটা ত্রিভুজের মতন আমরা বলতে পারি, যে হুবহু তো নয়, বাট এই শেপটাকে আমরা অনেকটা কি ত্রিভুজের মতন কিন্তু বলে ফেলতে পারি। এবং তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, দেখো এই যে উত্তর আমেরিকা যেটা রেড পোর্শনে আমি তোমাদেরকে দেখিয়েছি, এর চারপাশে তোমাদের স্ক্রিনে হয়তো হোয়াইট শো করছে চারপাশটা, বাট এটা অ্যাকচুয়ালিতে ব্লু। তাহলে এই যে চারপাশ, এই ব্লুটা কি সিম্বলাইজ করছে? যে জল। তাহলে এই উত্তর আমেরিকার প্রায় চারদিকেই কিন্তু সাগর মহাসাগর রয়েছে। চারিদিকে প্রায় চারিদিকে রয়েছে সাগর মহাসাগর।
সাগর মহাসাগর। তাহলে এই যে আমি বললাম যে প্রায় চারিদিকেই রয়েছে সাগর মহাসাগর, ম্যাম ম্যাম ম্যাম, বাট কোন কোন সাগর মহাসাগর রয়েছে সেটার নাম তো আপনি বললেন না। চলো আমরা জেনে নিই। তাহলে উত্তরে রয়েছে উত্তরে রয়েছে উত্তর মহাসাগর। পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর। পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর। ও দক্ষিণ পশ্চিমে রয়েছে কি? দক্ষিণ পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা কিন্তু এই খুঁজে খুঁজে উত্তর আমেরিকাকে পেয়ে গেছি, জেনে গেছি যে এটা কোথায় অবস্থিত বা এর চারপাশে কি রয়েছে। সবার কাছে এইটুকু ক্লিয়ার কিনা, সবার কাছে এইটুকু একদম ডান 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 কিনা, আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে হ্যাঁ ম্যাম এই পর্যন্ত আমাদের ডান। এই পর্যন্ত যদি একদম ডান 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 হয়ে থাকে তাহলে চলো আমরা আমাদের এই নর্থ আমেরিকা সম্পর্কে আরো অনেক তথ্য কিন্তু জেনে নেব। লেটস এক্সপ্লোর মোর অ্যাবাউট নর্থ আমেরিকা। চলো আরো অনেক কিছু জেনে নিই নর্থ আমেরিকা সম্পর্কে। তাহলে কি কি জানবো? যে এই নর্থ আমেরিকায় যে দীর্ঘতম নদী রয়েছে, দীর্ঘতম নদী সেটা কি? সেটা হচ্ছে মিসিসিপি মিসৌরি নদী। এখানে বৃহত্তম হ্রদ রয়েছে, সেটা কি? সুপিরিয়র। এবং এই সুপিরিয়রটা কি জানো? মিষ্টি জলের হ্রদ। কি জলের হ্রদ? লবণাক্ত নয়, কিন্তু মিষ্টি জলের হ্রদ। এবং এইগুলো নিয়ে আমরা তো আরো ডিটেলে যত আমাদের ক্লাস এগোবে তত তো ডিসকাস করবই। তো এখানে আমরা একটু ছোট্ট করে আমাদের আমেরিকা সম্পর্কে, নর্থ আমেরিকা সম্পর্কে জেনে নিচ্ছি। তাহলে দীর্ঘতম নদী জানলাম, বৃহত্তম হ্রদ জানতে পারলাম, এবং এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ যেটা কি? গ্রিনল্যান্ড। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কি? পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর আটলান্টাও রয়েছে এখানে। তাহলে দেখো আটলান্টা রয়েছে, বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড রয়েছে, আর নায়াগ্রা জলপ্রপাত, যে জলপ্রপাতের কথা তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো, তাহলে বা যদি শুনে নাও থাকো কোনো প্রবলেম না। তাহলে সেই নায়াগ্রা জলপ্রপাতও রয়েছে কোথায়? উত্তর আমেরিকাতে। এখানে অনেক অত্যাধুনিক শহর রয়েছে, পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোথায়? এই যে নর্থ আমেরিকাতে। তাহলে দেখছো কত কিছু রয়েছে, সুপিরিয়র হ্রদ রয়েছে, গ্র্যান্ড ক্যানিয়ন, নায়াগ্রা জলপ্রপাত, তারপর সব থেকে ব্যস্ততম বিমানবন্দর, কি নেই ওখানে। এবং এখানে সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট ম্যাকনিকলে। মাউন্ট ম্যাকনিকলে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, কি বললাম? মাউন্ট ম্যাকনিকলে।
মাউন্ট ম্যাকনিকলে রয়েছে কি এখানের কি সর্বোচ্চ পর্বত, এবং বৃহত্তম দেশ রয়েছে কি কানাডা। ওকে, চলো এরপর আমরা আরো অনেক কিছু জেনে নেব। এইবার আমরা জানবো কি পানামা খাল। নামটা খুব ইন্টারেস্টিং না, যে পানামা, পাটাকে নামিয়ে ফেল, এরকম নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে আসছে। তাহলে জিনিসটা ঠিক কি, চলো আমরা দেখি। এখানে একটা ছবি তো তোমাদের জন্য রেখেছি, বাট যদি আর একটু আগে তোমাদেরকে নিয়ে যাই, তাহলে দেখো এই যে এইটা বলেছিলাম যে নর্থ আমেরিকা, রাইট? এবং এই নর্থ আমেরিকার পরে এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ যে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে কি সাউথ আমেরিকা। কেমন? তাহলে এই যে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা, এই দুটো দেখো এই জায়গাটায় কিন্তু যুক্ত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটা সরু মতন, যে এটা নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা। তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ একদম সরু, দেখতে পেয়েছো? এই জায়গাটা হচ্ছে যোজক। যোজক মানে কি? যোজক মানে হচ্ছে যেটা দুটো ভূখণ্ডকে যুক্ত করছে। তাহলে এখানে এই যোজকটা কি করছে, এই পাশে উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা। এই নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকাকে কি করছে, যুক্ত করছে। কি করছে? যুক্ত করছে। ঠিক আছে? তাহলে নর্থ আমেরিকা বা সাউথ আমেরিকাকে এই যে যে যুক্ত করছে, এইটা কি একটা যোজক। তো এটা হচ্ছে কি পানামা যোজক। কি যোজক? পানামা যোজক। এইবার এই পানামা যোজককেই কিন্তু পরে পানামা খাল কাটা হয়। কি কাটা হয়? পানামা খাল। তাহলে কি বললাম, যে এই যে দেখো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মধ্যে কি রয়েছে, একটা যোজক রয়েছে, যেটা এই দুটো ভূখণ্ডকে যুক্ত করেছে, সেটা পানামা যোজক। এই পানামা যোজকেই কি করা হয়েছে, খাল কাটা হয়েছে। কি খাল কাটা হয়েছে, সেটাকে আমরা বলছি পানামা খাল। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটাই। এর ফলে কি হয়েছে, এই উত্তর আমেরিকার পূর্ব উপকূল ও ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের নৌ যোগাযোগ কিন্তু সম্ভব হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানামা খাল। তাহলে পানামা যোজক কি আর পানামা খাল কি, নিশ্চয়ই এতক্ষণে তোমাদের একদম ডান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পানামা খাল এবং কি পানামা যোজক সম্পর্কে বলো, বা যোজক কি সম্পর্কে বলো। তাহলে এইটুকু আমাদের ডান। এরপর আমরা চলে আসব বেরিং প্রণালীতে। বেরিং প্রণালীটা আবার কি? তো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে রয়েছে কি, দেখলাম পানামা যোজক বা পানামা খাল। এবার এই বেরিং প্রণালীটা কোথায় রয়েছে? এই বেরিং প্রণালীটা রয়েছে উত্তর আমেরিকা এবং এশিয়ার মধ্যে। তাহলে উত্তর আমেরিকা আর এশিয়ার মধ্যে কে রয়েছে? বেরিং প্রণালী। আর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে কে রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট? পানামা খাল বা পানামা যোজক। চলো লিখে দিই তোমাদের। তাহলে উত্তর আমেরিকা নিয়ে চলে এলাম উত্তর আমেরিকাকে এখানে। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে কি রয়েছে? পানামা খাল রয়েছে। পানামা খাল। আবার কি উত্তর আমেরিকা এবং এশিয়ার মধ্যে, এশিয়া আর এখানে উত্তর আমেরিকা, এশিয়া ও উত্তর আমেরিকার মধ্যে রয়েছে কি বেরিং প্রণালী।
তাহলে দেখো এখানে তোমাদের এইরকম ভাবে আমি লিখে দিলাম যাতে তোমাদের কি একটু যাতে মনে রাখতে সুবিধা হয় তার জন্যে। তাহলে বলো মনে থাকবে কি থাকবে না? তাহলে এই যে তোমাদের এটা বলে দিলাম, এটা মনে থাকবে তো? ডান। তাহলে আমরা এখান থেকে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নিলাম, পানামা যোজক, পানামা খাল এবং বেরিং প্রণালী। চলো এইবার দেখে নি আরো কিছু সম্পর্কে। তাহলে এবার দেখো রয়েছে আমাদের উত্তর আমেরিকার কিন্তু একটা ম্যাপ, এবং এখানে কিন্তু যদি ভালো করে দেখো এই যে আমাদের উত্তর আমেরিকা দেখতে পেয়ে গেছো, এই উত্তর আমেরিকা আর এই যে রয়েছে আমাদের দক্ষিণ আমেরিকা, এটা কি আমাদের দক্ষিণ আমেরিকা। তাহলে এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার এই যে পোর্শনটা দেখছো, এখানেই কিন্তু কি রয়েছে, পানামা খালটা কিন্তু রয়েছে। এটা কি পানামা খাল কিন্তু রয়েছে। চলো এরপর আমরা জানবো এই উত্তর আমেরিকার ভূপ্রকৃতি সম্পর্কে। কি সম্পর্কে? ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি সম্পর্কে আমরা জেনে নেব যে এখানে কোথায় উঁচু পর্বত, কোথায় সমভূমি, কোথায় মালভূমি, কোথায় কি রয়েছে, সেই সবকিছু সম্পর্কে কিন্তু আমরা একটু একটু করে এখন জানতে চলেছি। কিন্তু জানো কি যে এই যে উত্তর আমেরিকার ভূপ্রকৃতি বলছি, যে এটাকে কিন্তু মেইনলি মূলত কিন্তু তিন ভাগে কিন্তু ভাগ করা হয়। কি কি ভাগে ভাগ করা যায় চলো দেখে নিই। উত্তর আমেরিকার ভূপ্রকৃতি। উত্তর আমেরিকার ভূপ্রকৃতি এটাকে মূলত আমরা তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি। মূলত বললাম আমি কিন্তু, সেই তিনটে ভাগ কি কি চলো জেনে নি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সেই তিনটে ভাগ হলো, এক আমরা একটু আগেই দেখলাম কি পশ্চিমের পার্বত্য ভূমি, পশ্চিমের পার্বত্য ভূমি, বা কর্ডিলেরা। এই কর্ডিলেরা সম্পর্কেও আমরা পড়বো, মানে শৃঙ্খল, একদম শৃঙ্খলের মতন কিন্তু পর্বতমালা সাজানো থাকে, সেইটাই কিন্তু কর্ডিলেরা, এবং এটা সম্পর্কে আর একটু ডিটেলস আমরা জানবো। তো পশ্চিমের পার্বত্য ভূমি বা কর্ডিলেরা, আর থাকে কি মধ্যভাগের সমভূমি, মধ্যভাগের সমভূমি, আর কে থাকে পূর্বের উচ্চভূমি, পূর্বের পূর্বের উচ্চভূমি। তাহলে এইগুলো হচ্ছে আমরা মেইনলি কিন্তু এটাই ভাগ করে নিচ্ছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা মেইনলি কিন্তু উত্তর আমেরিকার ভূপ্রকৃতিকে এই তিন ভাগে ভাগ করে নিচ্ছি। এইবার চলো এই ভূপ্রকৃতিগুলো সম্পর্কে আমরা একদম জেনে নিই। তাহলে প্রথমেই আমরা জানবো এই পশ্চিমের পার্বত্য ভূমি সম্পর্কে। তাহলে পশ্চিমের পার্বত্য ভূমি বা কর্ডিলেরা, কি নাম? পশ্চিমের পার্বত্য ভূমি বা কর্ডিলেরা। হ্যাঁ,
পশ্চিমের পার্বত্য ভূমি বা কর্ডিলেরা এটা কোথায় অবস্থিত? যে এটা উত্তর আমেরিকা মহাদেশের সমগ্র পশ্চিম ভাগ জুড়ে কিন্তু থাকে। দেখো পশ্চিমের পার্বত্য ভূমি, পশ্চিমের পার্বত্য ভূমি তার মানে কি পশ্চিম দিক জুড়েই থাকবে। তাহলে পশ্চিমের পার্বত্য ভূমিটা মাই ডিয়ার স্টুডেন্ট কোন দিকে? পশ্চিম দিকে কিন্তু রয়েছে, সমগ্র আমেরিকার পশ্চিম দিক জুড়ে কিন্তু প্রায় এটা রয়েছে। এবং এটা উত্তর দিক, উত্তর পশ্চিমে আলাস্কা থেকে দক্ষিণে পানামা যোজক পর্যন্ত কিন্তু এটা কি বিস্তৃত। চলো নেক্সট হচ্ছে যে এটার উৎপত্তি প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা মহাদেশীয় অভিসারী পাত সীমানা বরাবর, অর্থাৎ অভিসারী সীমানা বরাবর সংঘর্ষের ফলে সৃষ্টি হয়। এইবার তোমরা নিশ্চয়ই এটা ভাবছো যে অভিসারী সীমানাটা কি। দেখো 3 রকম কিন্তু সীমানা রয়েছে। যখন পাতগুলো একটা পাত এবং আরেকটা পাত পরস্পরের মুখোমুখি, এদিক থেকে একটা প্লেট আর এদিক থেকে একটা প্লেট, এই দুটো পরস্পরের মুখোমুখি আসছে, সেটা হচ্ছে অভিসারী। এটা মনে করো একে অপরের অপোজিটে যাচ্ছে, মানে এটা যেদিকে যাচ্ছে এটা তার অপোজিটে যাচ্ছে, সেটা প্রতিসারী। আর যখন এইরকম ভাবে যাচ্ছে, মানে না মুখোমুখি না অপোজিটে, যখন এইরকম ভাবে পাশ কাটিয়ে চলে যাচ্ছে একরকম, সেটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে অভিসারী পাত সীমানা বলছে অর্থাৎ এই দুটো কি ছিল? মুখোমুখি। একবার দেখিয়ে দিই, এই মুখোমুখিটা হচ্ছে কি অভিসারী সীমানা। কি অভিসারী পাত সীমানা আমরা বলি যখন দুটো পাত কিন্তু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিসারীটা কি? যখন একটা পাত এদিকে যাচ্ছে আরেকটা পাত এদিকে যাচ্ছে, সেটা হচ্ছে প্রতিসারী। আর নিরপেক্ষ কি? মনে করো একটা পাত এই দিকে যাচ্ছে আরেকটা পাত এই দিকে আসছে, তাহলে সেটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। তাহলে এই উত্তর আমেরিকার এই যে পশ্চিমের পার্বত্য ভূমিটা, এটা কিন্তু কি এই অভিসারী পাত সীমানা বরাবর কিন্তু সংঘর্ষের ফলে কিন্তু সৃষ্টি হয়েছে। এবং এই অভিসারী পাত সীমানাকে আমরা কিন্তু ধ্বংসাত্মক পাত সীমানাও বলে থাকি। এই পাত সীমানা, পাত সংস্থান তত্ত্ব, এগুলো সম্পর্কে তোমরা যখন আর একটু বড় হয়ে যাবে তখন আরো ডিটেলসে বলে দেবো, কেমন? চলো এইবার এখানে কি কি পর্বত শ্রেণী রয়েছে, এখানে কি কি প্রধান প্রধান পর্বত শ্রেণী রয়েছে। এখানে রয়েছে কোস্ট পর্বত শ্রেণী, কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ এবং কি রয়েছে ব্রুকস রেঞ্জ। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে। তাহলে এই উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ তো ম্যাককিনলে, যেটা আমরা আগেও পড়ে এসেছি। বাট সমগ্র আমেরিকার যদি সর্বোচ্চ শৃঙ্গ বলি তখন সেটা কি সিয়েরা নেভেদার মাউন্ট হুইটনি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এইটুকুর মধ্যে আমরা কি কি পড়লাম? যে আমাদের ভূপ্রকৃতি অর্থাৎ উত্তর আমেরিকার ভূপ্রকৃতিকে মূলত 3টে পার্টে ভাগ করে নিচ্ছি। সেখানে ফার্স্টেই আসছে পশ্চিমের পার্বত্য ভূমি। তো পশ্চিমের পার্বত্য ভূমি কোন পাত সীমানা বরাবর সৃষ্টি হয়েছে জানলাম। এটা মহাদেশের পশ্চিম ভাগ জুড়ে, এই যে পশ্চিম ভাগ জুড়ে রয়েছে। এখানের প্রধান প্রধান পর্বত শ্রেণীগুলোর নাম জানলাম। এখানে সর্বোচ্চ শৃঙ্গটা কিন্তু এই পশ্চিমের পার্বত্য ভূমিতেই কিন্তু রয়েছে। ওকে, এই যে দেখো এই জায়গাটা হচ্ছে আলাস্কা রেঞ্জ, কেমন? এই জায়গাটা কিন্তু আলাস্কা রেঞ্জ। চলো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে তোমাদের বললাম যে কর্ডিলেরা, এইটা মানে কি, এটা সম্পর্কে তোমাদের একটু আগেই বললাম যে এটা কি শৃঙ্খল। কি শৃঙ্খল? এবার কি হচ্ছে, যখন পর্বত শ্রেণীগুলো কি হচ্ছে, পর্বতমালাগুলো একটা শৃঙ্খলের মতন করে সাজানো রয়েছে, তখন সেটাকে আমরা কিন্তু কি বলছি, কর্ডিলেরা কিন্তু
বলে ফেলছি। এবং এখানে কিন্তু আমরা দেখব নবীন ভঙ্গিল পর্বতমালাগুলো কিন্তু একেবারে সাজানো রয়েছে। দেখো, উত্তর দক্ষিণে বিস্তৃত তিনটি প্রায় সমান্তরাল পর্বত শ্রেণী নিয়ে গঠিত হয়েছে কি কর্ডিলেরা। তাহলে এই কর্ডিলেরা কোথায়? এটা কিন্তু আমাদের পশ্চিমের পার্বত্য ভূমির মধ্যে পড়ছি। কোনটার মধ্যে ইনক্লুডেড? দেখো এই যে যখন প্রথম নাম ছিল তখনই কিন্তু তোমাদের কি ছিল? পশ্চিমের পার্বত্য ভূমি, বা এটা কি কর্ডিলেরা। কর্ডিলেরা, তাহলে এই কর্ডিলেরা কথার অর্থই কি? শৃঙ্খল। কি? শৃঙ্খল। তাহলে এই পশ্চিমের পার্বত্য ভূমিতে আমরা কি দেখতে পাচ্ছি? পশ্চিমের পার্বত্য ভূমিতে আমরা দেখছি যে এখানে কিন্তু সমান্তরাল পর্বতশ্রেণী শৃঙ্খলের মতন সাজানো রয়েছে। তাহলে সেটাই কিন্তু কর্ডিলেরা। এবার কোন পর্বতগুলো শৃঙ্খলের মতন সাজানো রয়েছে? এক, পূর্ব দিকে আছে রকি পর্বতমালা, উত্তর আলাস্কায় আছে আলাস্কার রেঞ্জ, পশ্চিমের পার্বত্য ভূমি যেটা অন্য একটা সেটা রয়েছে সেন্ট ইলিয়াস রেঞ্জ, এবং এই সেন্ট ইলিয়াস রেঞ্জ আর এই কোস্ট রেঞ্জ এই দুটো সেম, এই দুটো একই, আলাদা আলাদা নাম। কেমন? তাহলে বেসিক্যালি আমরা কি বলি, যখন পর্বতমালাগুলো শৃঙ্খলের মতন সাজানো থাকে সেটাই হচ্ছে কর্ডিলেরা। তাহলে আমাদের এই পশ্চিমের পার্বত্য ভূমিতে কিন্তু আমরা এরকম দেখতে পাচ্ছি তিনটি পর্বতমালা কিন্তু একদম সমান্তরাল ভাবে সুন্দর করে সাজানো রয়েছে। তাহলে সেটা হচ্ছে কি কর্ডিলেরা। চলো, এই কর্ডিলেরাটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। কেমন? এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। চলো, এরপর কি আছে আমরা জেনে নিই। এরপর আমরা একটা ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে জানতে চলেছি। সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু উপত্যকা। মৃত্যু উপত্যকা নামটা শুনে তোমার নিশ্চয়ই একটু অড লাগছে। কি ম্যাম, কি উপত্যকা? ডেথ ভ্যালি। মৃত্যু উপত্যকা। কি নাম? ডেথ ভ্যালি। ডেথ মানে মৃত্যু, ভ্যালি উপত্যকা। তাহলে মৃত্যু উপত্যকা, এই পশ্চিমের পার্বত্য ভূমির মধ্যে রয়েছে কি মৃত্যু উপত্যকা। এবার এই মৃত্যু উপত্যকাটা কি ম্যাম? দেখো, এই পশ্চিমের পার্বত্য ভূমিতে কি রয়েছে? ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া বলে একটা জায়গা রয়েছে। সেই ক্যালিফোর্নিয়াটা কিন্তু সমুদ্র যে তল সেটার বেশ কাছে, সেটার থেকে মাত্র 90 মিটার উঁচুতে। কত মিটার উঁচুতে? মাত্র 90 মিটার উঁচু। এবার সমুদ্রের জল লবণাক্ত হয় আমরা জানি, তাহলে মাত্র 90 মিটার উঁচু বলে এখানে জলটা প্রচুর লবণাক্ত, প্রচুর লবণাক্ত। এবং এই প্রচুর লবণাক্ত জল পানীয় জলের উপযোগী নয়। তাহলে এই জল যে এইরকম প্রচুর লবণাক্ত, সেই কারণে কি হচ্ছে যে এখানে কিন্তু কোনো জীব বেঁচে থাকতে পারে না। তাহলে এখানে কিন্তু কোনো জীব বেঁচে থাকতে পারছে না, জীবন ধারণের উপযোগী নয় এই জায়গাটা। তাহলে সেই জন্যই কিন্তু একে কি বলা হচ্ছে? মৃত্যু উপত্যকা। বাট এই মৃত্যু উপত্যকা বলার আরো একটা কারণ রয়েছে। তাহলে ফার্স্ট এই জিনিসটা আমরা বুঝে নিই। ফার্স্টে আমি বললাম যে এই পশ্চিমের পার্বত্য অঞ্চলে কি রয়েছে? ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব দিকে একটা জায়গা রয়েছে। সেখানে কি রয়েছে? সেই জায়গাটাকে কেন মৃত্যু উপত্যকা বলা হচ্ছে? সেই জায়গাটা সমুদ্র সমতল থেকে মাত্র 90 মিটার উঁচু, সেই জন্য ওখানে জল প্রচন্ড নোনতা লবণাক্ত, যেটা কোনো জীবের জীবন ধারণের জন্য উপযোগী নয়। তাহলে কোনো জীব ওখানে বাঁচতে পারছে না। তাহলে যেখানে কোনো জীব বাঁচতে পারছে না, সেই জন্য আমরা মৃত্যু উপত্যকা বলছি। তার পাশাপাশি এইখানে কি পাওয়া যায়? সোনা পাওয়া যায়। সোনা, সোনা গয়না, এই যে আমরা বলি না সেই সোনা যেগুলো তোমরা কানে পড়ো অনেকে, বা মাকে বা বাবাকে পড়তে দেখেছো, সেই সোনা। তাহলে এখানে কিন্তু সোনার সঞ্চয় আছে, সঞ্চিত আছে। সোনা সঞ্চিত আছে। তাহলে এই যে সোনা, এই জিনিসটা শুনলেই কি মানে একটা মহামূল্যবান জিনিস। তাহলে এই সোনার লোভে
মানুষ খুব লোভী হয়, মানে সব কিছু তার চাই। তাহলে এই যে সোনা সঞ্চিত আছে এইটার জন্য কি হয়, মানুষ সেখানে চলে যায়, এই যে সোনা নিয়ে আসবে এই লোভে মানুষ চলে যাচ্ছে, এবং সেই জন্য কিন্তু এখানে বেঁচে থাকার উপযোগী নয়, অনেক মানুষ কিন্তু এখানে গিয়ে সোনা আনতে গিয়ে মরে যাচ্ছে। তাহলে এই জন্য কিন্তু একে ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা বলা হচ্ছে। না, এখানে কোনো জীবন ধারণের উপযোগী নয় এই জায়গাটা, এবং একদিকে যেমন কোনো জীবকুল দেখা যাচ্ছে না, মানুষ সেখানে গিয়েও এই সোনার লোভে গিয়েও কিন্তু কি হচ্ছে, একদম ডেথ। সেই জন্য কিন্তু এখানে কি বলা হচ্ছে, এটাকে মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি বলছি। তাহলে এটা আমরা কোথায় দেখতে পাই মাই ডিয়ার স্টুডেন্ট? এটা কিন্তু আমরা দেখতে পাই পশ্চিমের পার্বত্য ভূমিতে। কোথায়? পশ্চিমের পার্বত্য ভূমিতে কিন্তু আমরা এটা দেখতে পাই। তাহলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই ডেথ ভ্যালিটা কিন্তু খুব ভালো করে তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? এবং এটা পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইবার আমাকে বলো যে এইটুকু পর্যন্ত আমরা যা যা পড়লাম সবকিছু ডান কিনা? মৃত্যু উপত্যকা বুঝতে পেরেছো কিনা? তারপর হচ্ছে আমাদের কি পড়লাম, তার আগে কি পড়লাম মৃত্যু উপত্যকার আগে কর্ডিলেরা, সেটা বুঝতে পেরেছো কিনা আমাকে ঝটপট কমেন্ট করে জানাও, কেমন? তাহলে এইটুকু হয়ে গেলে আমরা জানবো এইবার আমাদের মধ্যভাগের সমভূমি সম্পর্কে। দেখো আমি বলেছিলাম আমাদের উত্তর আমেরিকার ভূপ্রকৃতিকে মূলত 3টে ভাগে ভাগ করছি। তাহলে পশ্চিমের পার্বত্য ভূমি সম্পর্কে এতক্ষণ জানলাম, তাহলে সেকেন্ডে কে ছিল? সেকেন্ডে ছিল আমাদের মধ্যভাগের সমভূমি। তাহলে মধ্যভাগের সমভূমি নামটা শুনেই বুঝতে পারছো এটা একটা সমভূমি, বাট এটা কিন্তু পুরো একেবারে সমান সমতল নয়, কিছুটা কিন্তু ঢেউ খেলানো। তাহলে এই যে মধ্যভাগের সমভূমি, চলো এটা সম্পর্কে আমরা জানবো। এটা কি হচ্ছে, এই মধ্যভাগের সমভূমিটা বেসিক্যালি পশ্চিমের যে পার্বত্য ভূমি রয়েছে, আচ্ছা চলো এটা লিখতে হবে না, এটা অলরেডি একবার লেখা আছে। পশ্চিমের পার্বত্য ভূমি যেটা পড়ে আসলাম, আর এর পরে আরেকটা পড়বো পূর্বের উচ্চভূমি, এর মাঝে এই জায়গাটায় কিন্তু অবস্থান করছে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেজন্য কিন্তু এটাকে কি বলা হয়, যে এটাকে আমরা কি সমভূমি হিসেবে পড়ছি, মধ্যভাগের সমভূমি বলছি। দেখো পশ্চিমের রকি পর্বত ও পূর্বে আপেলেসিয়ানের মধ্যবর্তী অংশে উত্তর দক্ষিণে বিস্তৃত সুবিশাল সমভূমিকে বলা হয় উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি। তাহলে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই সমভূমিটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এটা কোথায় অবস্থিত সেটা তো সম্পর্কে আমরা জেনে নিলাম, চলো এইবার আরো কিছু সম্পর্কে আমরা জেনে নিই। তাহলে এই মধ্যভাগের সমভূমি অঞ্চলটাকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করছি। যেমন এর উত্তর পূর্ব দিকে রয়েছে সেন্ট লরেন্স নদীর অববাহিকা, এবং এই সেন্ট লরেন্স নদীর অববাহিকার পশ্চিমে রয়েছে হ্রদ অঞ্চলের সমভূমি। এই হ্রদ অঞ্চলের সমভূমির আবার পশ্চিম দিকে রয়েছে প্রেইরি সমভূমি। এই প্রেইরি সম্পর্কে নিশ্চয়ই তোমরা শুনেছো যে কি রুটির ঝুড়ি কিন্তু বলা হয়, তাই না? কেন বলা হয় রুটির ঝুড়ি, কি কারণে বলা হয়, সেইগুলো কিন্তু সম্পর্কে আমরা যত আমাদের ক্লাস এগোবে তত কিন্তু জানতে পারবো। এবং এছাড়া কিন্তু রয়েছে এখানে মিসিসিপি মিসৌরি অববাহিকা। তাহলে এই যে মধ্যভাগের যে সমভূমি সেটাকে আমরা দেখলাম সেন্ট লরেন্স নদীর অববাহিকা, হ্রদ অঞ্চলের সমভূমি, প্রেইরি সমভূমি এবং মিসিসিপি অববাহিকার সমভূমি। তো চলো এই যে সেন্ট লরেন্স নদীর অববাহিকা বললাম, এটা কোথায়? যে এটা কিন্তু পূর্বের উচ্চভূমি ও কানাডার সিল্ড অঞ্চলের মধ্যবর্তী অংশের মধ্যে দিয়ে যে সেন্ট লরেন্স নদী গেছে, মানে সহজে যদি বলি সেন্ট লরেন্স নদীর অববাহিকা, তাহলে সেটা কোথায় দেখা যাবে? সেটা নিশ্চয়ই সেন্ট লরেন্স নদীর পাশে দেখা যাবে। সেন্ট লরেন্স নদী অববাহিকায় দেখা যাবে। অববাহিকায় দেখা যায়।
তাহলে সেন্ট লরেন্স অববাহিকা কোথায়? সেন্ট লরেন্স নদীর অববাহিকায় আমরা এটাকে দেখতে পাচ্ছি। এরপর আসছি হ্রদ অঞ্চলের সমভূমি। এই হ্রদ অঞ্চলের সমভূমিটা বেস্ট ইন্টারেস্টিং এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে যে পঞ্চহ্রদ কি? পঞ্চহ্রদ কি? পঞ্চ, এই যে পঞ্চ কথাটা বললাম, এই পঞ্চ মানে কি? তোমরা শুনেছো পঞ্চ পাণ্ডব, তারা 5 ভাই ছিল, তাহলে পঞ্চহ্রদ মানে 5টা। তাহলে কতগুলো হ্রদ থাকবে? 5টি হ্রদ কিন্তু থাকবে। এখানে গোনো 1 2 3 4 5। তাহলে এই যে 5টা হ্রদ তোমরা দেখতে পাচ্ছ, 1 2, এটা 3, এটা 4, এইটা হচ্ছে 5। তাহলে পঞ্চহ্রদ মানে 5টা হ্রদ। তাহলে 5টা হ্রদ কিন্তু দেখতে পাচ্ছি। এইবার 5টা হ্রদের নাম কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। কি কি? সুপিরিয়র, মিসিগান, হুরন, ইরি ও ওন্টারিও। তাহলে এই 5টা হ্রদ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই 5টি হ্রদ যে দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে হ্রদ অঞ্চলের সমভূমি। তাহলে এখান থেকে তোমরা যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছে এই 5টা পঞ্চহ্রদ কি 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 নাম? সুপিরিয়র, মিসিগান, হুরন, ইরি ও ওন্টারিও। তাহলে এই 5টা হ্রদ মিলেই তৈরি হয়েছে কি? পঞ্চহ্রদ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 স্টার কিন্তু এটাতে দিয়ে দিলাম। চলো এরপর কি আছে দেখি। এরপর আছে আমাদের প্রেইরি সমভূমি। তাহলে প্রেইরি সমভূমির একটা ছবি এখানে তোমাদের জন্য রাখা হয়েছে। দেখো কি রয়েছে, যে এই প্রেইরি সমভূমি কিন্তু পৃথিবীর বিখ্যাত নাতিশীতোষ্ণ প্রেইরি তৃণভূমি এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে অনুবাদ ঢাল আর প্রতিবাদ ঢাল আমি তোমাদের পড়িয়েছি। তো এই সমভূমি রকি পর্বতমালার অনুবাদ ঢালে অবস্থিত, সেই জন্য এখানে বৃষ্টিপাতটা কিন্তু কম হয়। আমি তোমাদের পড়িয়েছিলাম যখন শৈলক্ষে বৃষ্টিপাত পড়িয়েছিলাম, যে ঢালে কি প্রচুর বৃষ্টিপাত হয়। এটা মেঘ, দিয়ে মেঘ থেকে বৃষ্টি পড়ছে, যে ঢালটায় প্রচুর বৃষ্টিপাত হয় পাহাড়ে, সেটাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলেছিলাম। আর তার অপোজিট দিকে যেখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে বা খুব সামান্য হয়, সেটাকে অনুবাদ ঢাল বলেছিলাম। রাইট? এই দিকটাই কি অনুবাদ ঢাল। তাহলে এটা রকি পর্বতমালার অনুবাদ ঢালে অবস্থিত হওয়ার জন্য বৃষ্টিপাত খুব কম হয়, সেজন্য কিন্তু এখানে তৃণভূমি কিন্তু সৃষ্টি হয়েছে। এরপর আমরা চলে আসছি মিসিসিপি মিসৌরিতে। এই মিসিসিপি মিসৌরিটা কোথায়? যে এটা কিন্তু কোথায় দেখতে পাচ্ছি? মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় দেখতে পাচ্ছি। তাহলে সেন্ট লরেন্স অববাহিকা, সেন্ট লরেন্স নদীর ওখানে দেখতে পাচ্ছি। রাইট? তারপর আমরা কি এখন মিসিসিপি পড়ছি, তাহলে মিসিসিপিটা কিন্তু মিসিসিপি নদীর মোহনায় দেখতে পাচ্ছি। এবং একটা এখানে এসে দেখো, এই যে যদি তুমি খুব ভালো করে খেয়াল করো, তাহলে দেখো এখানে কিন্তু যে আমরা পাখির পা দেখেছি, পাখির পায়ের মতন এই যে বদ্বীপ কিন্তু সৃষ্টি হয়ে যায়। এই যে আমরা পাখির পা এরকম 3টে পা এরকম আঁকি, তাহলে পাখির পায়ের মতন এই যে বদ্বীপ কিন্তু এখানে কিন্তু সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা মনে রাখবে, কিসের মতন? পাখির পায়ের মতন বদ্বীপ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। কেমন? তাহলে এই হচ্ছে তার জন্য একটা ছবি। চলো নেক্সট আমরা জেনে নেব কি, আমরা জানবো এইবার পূর্বের উচ্চভূমি সম্পর্কে। তাহলে আমরা ভূপ্রকৃতিতে 3টে বলেছিলাম। পশ্চিমের পার্বত্য ভূমি জেনে নিয়েছি পশ্চিম সমগ্র মহাদেশের পশ্চিম ভাগ জুড়ে আছে। তারপর জানলাম মধ্যভাগের সমভূমি। সেই মধ্যভাগের সমভূমি জানতে গিয়ে
সেন্ট লরেন্স নদীর অববাহিকা, মিসিসিপি মিসৌরি নদীর অববাহিকা, প্রেইরি, এইগুলো সম্পর্কে কিন্তু আমরা জানলাম। তারপর পঞ্চ হ্রদ, সেটা সম্পর্কেও জানলাম। এইবার আমরা চলে আসছি কোথায়, পূর্বের উচ্চভূমি। তাহলে এটা উত্তরে ল্যাব্রাডর থেকে দক্ষিণে আলাবামা পর্যন্ত কিন্তু সমগ্র আমেরিকা মহাদেশের, মানে উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব ভাগ জুড়ে কিন্তু রয়েছে। তাহলে দেখো, পশ্চিমের পার্বত্য ভূমিটা উত্তর আমেরিকার পশ্চিম ভাগ জুড়ে ছিল। তাহলে পূর্বের উচ্চভূমিটা কোথায়, যে আমেরিকার, উত্তর আমেরিকার পূর্ব দিক জুড়ে থাকবে। তাহলে পশ্চিম পূর্ব, পশ্চিমের পার্বত্য ভূমি পশ্চিম ভাগ জুড়ে ছিল, পূর্বের উচ্চভূমি পূর্ব ভাগ জুড়ে রয়েছে। এবং এদের মাঝে ছিল কি, এদের মাঝে ছিল মধ্যভাগের সমভূমি। মধ্য মানে মাঝখানে। তাহলে এই যে নামের থেকেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিন্তু একটা বেসিক আইডিয়া। পশ্চিমের পার্বত্য ভূমি মানে মহাদেশের পশ্চিম দিকে উত্তর আমেরিকার, পূর্বের উচ্চভূমি মানে উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে, মধ্যভাগের সমভূমি মানে এই দুটোর মাঝখানে। কেমন? চলো এইবার এই পূর্বের উচ্চভূমি কি, উত্তরে আছে এই পূর্বের উচ্চভূমির মধ্যে রয়েছে কি ল্যাব্রাডর মালভূমি। এছাড়া এই পূর্বের উচ্চভূমির মাঝে রয়েছে কি, মাঝে রয়েছে কিন্তু নিউ ইংল্যান্ড উচ্চভূমি। আচ্ছা, একটু আগে তোমাদের মিসিসিপি মিসৌরি সমভূমি বলেছিলাম, এই যে দেখো এই জায়গাটা মিসিসিপি মিসৌরি, এবং এটা কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু মধ্যভাগে, আমরা একটু আগে যেটা পড়ে এসেছি মিসিসিপি মিসৌরি, সেটা দেখো এই যে মধ্যভাগে কিন্তু রয়েছে, রাইট? চলো আচ্ছা, এইবার আমরা যেটা বলছিলাম পূর্বের উচ্চভূমি, তাহলে পূর্বের উচ্চভূমির মধ্যে ল্যাব্রাডর মালভূমি রয়েছে, এটা উচ্চভূমি, তাহলে এটা সমভূমি নয়, মালভূমি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এবং রয়েছে এই অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল। এই অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চলটা কিন্তু এখান থেকে খুব 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 ইম্পর্টেন্ট, যে অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল আমরা কোথায় দেখতে পাচ্ছি, পূর্বের উচ্চভূমিতে দেখতে পাচ্ছি। পূর্বের উচ্চভূমি অঞ্চলের সর্বাপেক্ষা উল্লেখযোগ্যই হচ্ছে দেখো এই অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল। তাহলে আমরা কিন্তু অলরেডি তিনটে উচ্চভূমি সম্পর্কে পড়লাম। এইবার এই অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চলটা, পার্বত্য ভূমিটা এই পূর্বের উচ্চভূমির মধ্যে খুব ইম্পর্টেন্ট বললাম। এটা কেন ইম্পর্টেন্ট চলো জেনে নিই। যে এখানে কিন্তু কি রয়েছে, মাউন্ট মিসেল কিন্তু রয়েছে। মাউন্ট মিসেল কিন্তু ব্লু পর্বতের মাউন্ট মিসেল এই অ্যাপেলেসিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে অ্যাপেলেসিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, মাউন্ট মিসেল, মাউন্ট মিসেল। এবং এখানে এই ব্লু পর্বতের পূর্বে আছে পিডমন্ট, এবং এই পিডমন্ট কথার অর্থ হচ্ছে পাদদেশ। এইটা 1 নম্বরের প্রশ্ন হয়, এটা মনে রাখবে যে পিডমন্ট কথার অর্থ কি, পিডমন্ট কথার অর্থ কি মাই ডিয়ার স্টুডেন্ট, পাদদেশ। কেমন? চলো এরপর আমরা কি জেনে নেব, এরপর আমরা জানবো উত্তর আমেরিকা মহাদেশের নদ নদী সম্পর্কে। বাট তার আগে চলো এইটুকু একবার তোমাদেরকে একদম ছোট্ট করে বলে দিই। তাহলে আমরা পড়ছি উত্তর আমেরিকা সম্পর্কে, বেসিক্যালি উত্তর আমেরিকার ভূ প্রকৃতি সম্পর্কে আমরা জানলাম। সেই ভূ প্রকৃতিকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করেছিলাম, পশ্চিমের পার্বত্য ভূমি, মধ্যভাগের সমভূমি এবং পূর্বের উচ্চভূমি। পশ্চিমের পার্বত্য ভূমি মহাদেশের পশ্চিম ভাগ জুড়ে, পূর্বের উচ্চভূমি মহাদেশের পূর্ব ভাগ জুড়ে, উত্তর আমেরিকার কথা বলছি অবভিয়াসলি, এবং মাঝখানে, এদের মাঝখানে ছিল মধ্যভাগের সমভূমি। এখান থেকে কিন্তু আমরা ডেথ ভ্যালি সম্পর্কে জেনেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার আমরা সেন্ট লরেন্স নদীর অববাহিকা পড়লাম, যেটা হচ্ছে তারপর তোমার মিসিসিপি মিসৌরি নদীর অববাহিকা, হ্রদ অঞ্চল, এইগুলো সম্পর্কেও জেনেছি, প্রেইরি। যদিও এইগুলো সম্পর্কে আমরা আরো ডিটেলসে জানবো, বাট প্রথমে আমরা কিন্তু আমাদের একটা কনসেপ্ট মানে বিল্ড করে নিচ্ছি, একটা বেসটা কিন্তু বিল্ড করে নিচ্ছি। এরপর আমরা এখন পড়বো কি, এখন পড়বো যে এই উত্তর আমেরিকার নদ নদী সম্পর্কে। এবার এই উত্তর আমেরিকা মহাদেশের নদ নদীকে আমরা 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। কি কি? উত্তর আমেরিকার
নদ নদী। একে আমরা কি কি ভাগে ভাগ করছি? চলো এটা বাদ দিই, এটা খুব ঝামেলা করছে, আমরা নিজেরা দাগ টেনেই করে দিই। এই উত্তর আমেরিকার নদ নদীকে আমরা 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। সেই 4টে ভাগ কি কি? এক, উত্তর বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী। দক্ষিণ বাহিনী নদী। এবং পশ্চিম বাহিনী নদী। তাহলে বেসিক্যালি আমরা যেটা করলাম সেটা কি, এই যে নর্থ মানে উত্তর, উত্তর বাহিনী নদী, ইস্ট মানে পূর্ব, পূর্ব বাহিনী নদী, সাউথ মানে দক্ষিণ বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী। অর্থাৎ এই যে 4টে দিক রয়েছে সেই 4টে দিক অনুযায়ী কিন্তু আমরা কি করলাম, যে এই যে ভাগ করে নিলাম নর্থ, ইস্ট, ওয়েস্ট আর সাউথ। তাহলে উত্তর বাহিনী, পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী, দক্ষিণ বাহিনী নদীতে কিন্তু আমরা ভাগ করেছি। তাহলে চলো এইবার এই নদীগুলো কোনটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। পূর্ব বাহিনী নদীর মধ্যে রয়েছে কে কে? পূর্ব বাহিনীর মধ্যে রয়েছে কিন্তু সেন্ট লরেন্স রয়েছে পূর্ব বাহিনী নদীর মধ্যে, হাডসন, জেমস, মোহক। তোমরা এখান থেকে দুটো দুটো নাম কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, দুটি করে নাম, অন্তত দুটি করে নাম মুখস্থ করবে, অন্তত দুটি করে নাম প্রত্যেকটার ক্ষেত্রে। পূর্ব বাহিনী নদীর থেকে দুটো নদীর নাম, পশ্চিম বাহিনী নদীর থেকে দুটো করে নাম, দক্ষিণ বাহিনী নদীর ক্ষেত্রে দুটো করে নাম, উত্তর বাহিনী নদীর ক্ষেত্রে দুটো করে নাম, অন্তত দুটি করে নাম মনে রাখবে। যেমন দক্ষিণ বাহিনী নদীর মধ্যে রয়েছে কি? দক্ষিণ বাহিনী নদীর মধ্যে রয়েছে মিসিসিপি, মিসৌরি, যেটা কিন্তু ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট রয়েছে আমাদের কি পশ্চিম বাহিনী নদী, কলোরাডো। এই কলোরাডো নদীর এখানেই কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন যেটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং উত্তর বাহিনী নদীর মধ্যে রয়েছে ম্যাকেনজি। তাহলে এই ছিল আমাদের উত্তর বাহিনী, দক্ষিণ বাহিনী, পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী নদী। এইবার আমরা জানবো উত্তর আমেরিকার প্রধান মেইন 5টা নদী সম্পর্কে। তাহলে আমরা উত্তর বাহিনী, দক্ষিণ বাহিনী, পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী এইরকম ভেদাভেদ করে দেখছি না, আমরা উত্তর আমেরিকার যে 5টা প্রধান নদী রয়েছে সেই 5টা প্রধান নদী সম্পর্কে জানবো। এবং প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট লরেন্স। কি নাম মাই ডিয়ার স্টুডেন্ট? সেন্ট লরেন্স। চলো সেন্ট লরেন্স সম্পর্কে জানবো। এটার উৎস হচ্ছে কি? এটার উৎস হচ্ছে অন্টারিও হ্রদ। কি নাম? অন্টারিও হ্রদ হচ্ছে এটার কি উৎস। এই যে সেন্ট লরেন্স নদী বলছি এর উৎস কোথায়? উৎস হচ্ছে অন্টারিও হ্রদ। এটাই এই সুপিরিয়র হ্রদের পশ্চিমে, এটারই নাম ছিল সেন্ট লুই।
আবার এইটাই কিন্তু নাম হয়ে যাচ্ছে পরে সেন্ট লরেন্স। তো তোমরা মনে রাখবে এটা অন্টারিও হ্রদ উৎস, এইটা মনে রাখলেই হবে যে অন্টারিও হ্রদ হচ্ছে সেন্ট লরেন্স নদীর উৎস। এবং এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য 1120 কিলোমিটার। এবং এটার মোহনা কোথায়? মোহনা হচ্ছে দেখো মোহনা কোথায়? আটলান্টিক মহাসাগরের সেন্ট লরেন্স উপসাগর। তাহলে কি কি তোমাকে মনে রাখতে হবে? সেন্ট লরেন্সের উৎস কোথায়? উৎস কোথায়? উৎস হচ্ছে অন্টারিও হ্রদ। নেক্সট কি? এটার মোহনা কোথায়? মোহনা হচ্ছে কোথায়? আটলান্টিক মহাসাগরের সেন্ট লরেন্স কি উপসাগর। তাহলে সেন্ট লরেন্স নদীর মোহনা কোথায়? সেন্ট লরেন্স উপসাগর। তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে? আমি সাইডে লিখে দিচ্ছি, যেখান থেকে তোমাকে মনে রাখতে হবে প্রথমে উৎস, তারপরে মনে রাখবে মোহনা। তাহলে উৎস মনে রাখবে, মোহনা মনে রাখবে। এটার দৈর্ঘ্য প্রায় 1120 কিলোমিটার। এই নদীটাই কিন্তু পঞ্চহ্রদকে যুক্ত করেছে। যে 5টা হ্রদ আমরা দেখলাম, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, তাহলে এই নদীটাই কিন্তু পঞ্চহ্রদকে একত্রে যুক্ত করেছে। এবং এই নদীতেই কিন্তু কি দেখতে পাওয়া যাচ্ছে? নায়াগ্রা জলপ্রপাত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটার উৎস জানলে, মোহনা জানলে, দৈর্ঘ্য জানলে, এবং তার পাশাপাশি এখানেই এটা কি করেছে? পঞ্চহ্রদ, যে 5টা হ্রদের কথা আমরা পড়ে এসেছি সেটাকে যুক্ত করেছে। এবং তার পাশাপাশি কি এখানেই কিন্তু পৃথিবী বিখ্যাত যে সুদৃশ্য যে নায়াগ্রা জলপ্রপাত সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে নায়াগ্রা জলপ্রপাতের একটা ছবি তোমাদের জন্য রাখা হয়েছে, এবং এই বৈশিষ্ট্যগুলো তো একটু আগেই কিন্তু ডিসকাস করলাম। চলো নেক্সট নেক্সট আমরা জানবো, আমরা 5টা নদী সম্পর্কে জানবো বলেছি। এরপর চলে আসছি আমরা সেকেন্ড যে নদীটা সম্পর্কে জানবো, সেটা কি? মিসিসিপি মিসৌরি। এই মিসিসিপি মিসৌরি কোথায়? যে সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এর উৎস কোথায়? সুপিরিয়র হ্রদ যেটা আছে তার পশ্চিমের পর্বত থেকে। মোহনা কোথায়? মেক্সিকো উপসাগরে। তাহলে আমি বলেছি তোমাদের কিভাবে পড়তে, উৎস পড়তে, মোহনা পড়তে এবং দৈর্ঘ্য জানতে। এর উপনদী, এখান থেকে এই উপনদীটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে মিসিসিপি মিসৌরির একটি উপনদীর নাম বলো, সেটা হচ্ছে মিসৌরি। কি নাম? মিসৌরি। তাহলে মিসিসিপি মিসৌরির একটি উপনদীর নাম বলো, এই প্রশ্নটা কিন্তু বারবার দেয়। সেটা কি? মিসৌরি। এবং এটা কি? এটা হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। তাহলে উত্তর আমেরিকার দীর্ঘতম নদীকে মিসিসিপি মিসৌরি। এবং এটার একটা কি, এই নদীর একটা উপনদী কি? একটা উপনদী হচ্ছে মিসৌরি। তাহলে দেখো এই নামের মধ্যেই রয়েছে কি? মিসিসিপি মিসৌরি। তাহলে এটাই কিন্তু উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। কি নদী মাই ডিয়ার স্টুডেন্ট? যে এটা কিন্তু উত্তর আমেরিকার দীর্ঘতম নদী আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী। তাহলে উত্তর আমেরিকার দীর্ঘতম নদীকে মিসিসিপি মিসৌরি, সেটার একটা উপনদী কি? মিসৌরি। এটা হচ্ছে কি যে, আর এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী। চলো, এবং এখানে দেখো এই যে তোমাদের জন্য একটা কিন্তু ছবিও কিন্তু রাখা হয়েছে। নেক্সট আমরা জানবো হচ্ছে কলোরাডো নদী। এবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা সুন্দর ছবি রয়েছে। এটা কি? যে কলোরাডো নদীতেই কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কি দেখতে পাওয়া যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই গ্র্যান্ড ক্যানিয়নটা কি? গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে একটা গিরিখাত বা ক্যানিয়ন বলতে পারো। মানে বেসিক্যালি এটা কি আই আকৃতির কিন্তু দেখতে হয়। কিরকম দেখতে হয়? আই আকৃতির। এখানে তো লেখার অবশিষ্ট জায়গা নেই, তবে আমি তোমাদের বলে দিই যেটা, আচ্ছা এই ফাঁকা পোর্শনটা লিখে দিই।
আই আকৃতির হয়। কেন? কারণ এই জায়গায় কি হয়, নদী নিম্নক্ষয় করে, নদী প্রচন্ড নিম্নক্ষয় করে, নদী প্রচন্ড নিম্নক্ষয় আর পার্শ্বক্ষয় করে, বাট সেটা খুব কম পরিমাণে, সেই জন্যই নিচের দিকটা ক্ষয় হয়ে আই আকৃতির মতন দেখতে লাগে, সেই জন্য এটাকে আমরা ক্যানিয়ন বলি। তাহলে এই কলোরাডো নদীতেই কিন্তু পৃথিবী বিখ্যাত গিরিখাত বা ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা সম্পর্কে তোমরা যখন বড় হবে আরো জানতে পারবে। তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন কি? নিম্নক্ষয়ের ফলে কিন্তু মূলত কিন্তু সৃষ্টি হচ্ছে। চলো, এটা কোথায় দেখা যায়? কলোরাডো নদীর তীরে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এই কলোরাডো নদীর উৎস হচ্ছে গ্র্যান্ড লেক এবং এর মোহনা ক্যালিফোর্নিয়া উপসাগর। এখানে জলবিদ্যুৎ উৎপাদন ও সেচের উদ্দেশ্যে এই নদীতে অনেক বাঁধ কিন্তু নির্মাণ করা হয়েছে, যেমন হুবার বাঁধ। তোমাকে বলবে যে কলোরাডো নদীর ওপর নির্মিত একটি বাঁধের নাম বলো, তখন কিন্তু এই হুভার বাঁধের নাম কিন্তু তোমাকে বলতে হবে। ঠিক আছে? তাহলে কলোরাডো নদীর ওপর দেওয়া একটা বাঁধের নাম যদি তোমাকে বলতে বলা হয়, তাহলে কি বলবে? হুবার বাঁধ। তাহলে আমরা অলরেডি 3টে নদী সম্পর্কে জেনে নিয়েছি। চলো নেক্সট কি নদী রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। নেক্সট রয়েছে হচ্ছে ম্যাকেঞ্জি। দেখো, এই ম্যাকেঞ্জি নদী আথাবাস্কা হ্রদে এটার উৎস। এটার মোহনা কোথায়? এটা মিশেছে গিয়ে উত্তর সাগরে, এর উপনদীর নাম রয়েছে। এইবার বৈশিষ্ট্য, শীতকালে এইখানে নৌ পরিবহন যোগ্য নয়, কারণ শীতকালে কিন্তু এখানে কি হয়ে যায়, যে নৌ চলাচল কিন্তু উপযোগী থাকে না, বাট গ্রীষ্মকালে কিন্তু এখানে এই নদীতে নৌকা বা স্টিমার কিন্তু চালানো যায়। তাহলে 4টে নদী সম্পর্কে আমরা জানলাম, এবং এখানে রয়েছে হচ্ছে তোমাদের নদ নদীগুলোর একটা ম্যাপ। চলো একটু করে দেখিয়ে দিই। দেখো, এই যে মিসিসিপি, মিসৌরি দেখতে পাচ্ছ, এই যে কলোরাডো, এই জায়গাটা মেক্সিকো উপসাগর, এই জায়গাটা মেক্সিকো উপসাগর, এই জায়গাটা দেখো সুপিরিয়র হ্রদ। তাহলে এইগুলো মোটামুটি এখন আমরা দেখতে পেলাম, এবং আরো ভালো করে যদি তুমি দেখো সেখানে মোটামুটি সবকেই কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে। তাহলে নেক্সট আমরা চলে আসছি কোথায়? আমাদের 5 নম্বর নদী, যেটা লাস্ট, অর্থাৎ অলরেডি আমরা 4টে নদী পড়ে নিয়েছি। এইবার যে নদীটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে কলম্বিয়া। এটার উৎস কি? কলম্বিয়া লেক থেকে, এটা মিশেছে প্রশান্ত মহাসাগরে। এর বৈশিষ্ট্য, এটা কি করছে? বন্যাকে নিয়ন্ত্রণ করছে। জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক বাঁধ এখানেও নির্ধারণ করা হয়েছে। তাহলে বন্যা নিয়ন্ত্রণ করছে নদীতে বাঁধ দিয়ে, এবং এটা কিন্তু কি করছে? জলসেচে কিন্তু সাহায্য করছে। চলো, তাহলে আমরা 5টা নদী সম্পর্কে অলরেডি কিন্তু জানলাম। আচ্ছা, গ্র্যান্ড ক্যানিয়নটা সম্পর্কে আলাদাভাবে তোমাদেরকে একটু পড়তে হবে, যেটা আমি তখন বলছিলাম। বাট গ্র্যান্ড ক্যানিয়নের আগে এই যে নদী সম্পর্কে পড়লাম আরেকবার বলে দিই তোমাদেরকে। তাহলে আমরা ভূপ্রকৃতি পড়েছি। নদ নদীকে আমরা মূলত উত্তর বাহিনী, পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী, দক্ষিণ বাহিনীতে ভাগ করেছি। প্রত্যেকটার থেকে 2টো করে নাম মুখস্থ করতে বললাম, যদি না হয় তাহলে একটা করে অন্তত করবেই। ঠিক আছে? এরপর আমরা এই উত্তর আমেরিকার মেইন যে 5টা নদী রয়েছে সেটা সম্পর্কে জানলাম। আমরা প্রথমে সেন্ট লরেন্স নদী সম্পর্কে জেনেছি, এবং সেন্ট লরেন্স নদীতে কি কি সৃষ্টি হয়েছে, কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে, তাড়াতাড়ি করে আমাকে কমেন্ট করে জানাও। তারপর আমরা মিসিসিপি, মিসৌরি সম্পর্কে জেনেছি, নদী সম্পর্কে। সেখানে প্রধান উপনদী মিসৌরি, এবং সেটাখানে কিন্তু এটা কিন্তু যে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী, সেটা আমরা জানলাম। এরপর আমরা আরো কিছু নদী সম্পর্কে জেনে নিয়েছি, যেমন ধরো তোমার কলম্বিয়া সম্পর্কে জেনেছি, ম্যাকেঞ্জি সম্পর্কে জেনেছি, কলোরাডো সম্পর্কে জেনেছি, এবং কলোরাডোর ক্ষেত্রেই কিন্তু আমরা পেয়েছিলাম এই গ্র্যান্ড ক্যানিয়ন। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের কলোরাডো নদীর গতিপথে ক্যানিয়নই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন।
এর দৈর্ঘ্য 446 কিলোমিটার, এর গভীরতা কোথাও কোথাও দেখো কত গভীর, 1600 মিটার অপেক্ষাকৃত বেশি। তাহলে এটা কোথায় সৃষ্টি হচ্ছে বললাম, যেহেতু এই জায়গাটায় নিম্নক্ষয় হচ্ছে, সেই জন্যই কিন্তু এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ নিচের দিকটা বেশি ক্ষয় হয়ে প্রায় আই আকৃতির মতন দেখতে হচ্ছে, সেজন্য কিন্তু আমরা একে ক্যানিয়ন কিন্তু বলছি। তো বৈশিষ্ট্য এখানে আমরা ইনক্লুড করতে পারি আই আকৃতির হয়। তাহলে এখান থেকে এই গ্র্যান্ড ক্যানিয়নটা কিন্তু ইম্পর্টেন্ট, বেশ ভালো করে কিন্তু এই গ্র্যান্ড ক্যানিয়নটা মনে রাখবে, কেমন? চলো নেক্সট আমরা চলে আসব যে এই কলোরাডো নদী মরুপ্রায় যে ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে কিন্তু পরিণত করে দিয়েছে। কিভাবে? যে মরুপ্রায় ক্যালিফোর্নিয়াটা একটা মরুপ্রায় অঞ্চল, কিন্তু এই মরুপ্রায় অঞ্চল মানে কি, যেখানে চাষাবাদ ভালো হয় না, একদম জমিন থেকে উর্বর তো মোটেই হয় না, জল পাওয়া যায় না, বাট এই কলোরাডো নদী যেহেতু এখান দিয়ে প্রবাহিত হয়েছে, সেই জন্য কিন্তু ওই জায়গাটাকে কিন্তু সূক্ষ্ম মরু জায়গার বদলে কিন্তু ওখানে চাষাবাদ বা কৃষির উপযোগী কিন্তু হয়ে উঠছে। কিভাবে? দেখো, এই যে কলোরাডো নদীর জলটা কাজে লাগিয়ে কিন্তু ওখানকার মানুষ চাষাবাদ করতে পারছে, রাইট? এবং এই তুষার গলা জল বলো বা বৃষ্টির জলও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখো, উত্তর আমেরিকার পশ্চিমে অবস্থিত ক্যালিফোর্নিয়া উপত্যকার জলবায়ু প্রচন্ড উষ্ণ ও শুষ্ক। এই ক্যালিফোর্নিয়াতে কি কি দেখতে পাওয়া যায় বলো তো, কমেন্ট করে জানাও। আমরা কিন্তু ক্লাসের শুরুর দিকে জেনেছি এই ক্যালিফোর্নিয়া সম্পর্কে একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমরা জেনেছি, যেখানে কিন্তু কি ছিল, এই উষ্ণ শুষ্কর ব্যাপারটা কিন্তু ছিল, এবং তার পাশাপাশি আরো একটা ব্যাপার ছিল। আমাকে কমেন্ট করে জানাও যে সেটা কি। তাহলে এই ক্যালিফোর্নিয়াটা কি প্রচন্ড উষ্ণ আর শুষ্ক প্রকৃতি। এই মরুপ্রায় ক্যালিফোর্নিয়াতে কি হয়েছে, রকি পর্বত থেকে আসা কলোরাডো নদী প্রবাহিত হয়েছে। তাহলে কলোরাডো নদী কোথা থেকে এসেছে? রকি পর্বত থেকে এসেছে। তখন এটা কি হয়েছে, আবার ক্যালিফোর্নিয়া উপসাগরে গিয়ে পতিত হয়েছে। তাহলে রকি পর্বত থেকে সৃষ্টি হয়ে ক্যালিফোর্নিয়া উপসাগরে সৃষ্টি হয়েছে, এবং এটাই কিন্তু কি করেছে যে কলোরাডো নদীকে কিন্তু কি করেছে, কৃষি প্রধান অঞ্চলে ক্যালিফোর্নিয়াকে কিন্তু কৃষি প্রধান অঞ্চলে কিন্তু পরিণত করেছে মরুপ্রায় অঞ্চলের পরিবর্তে। কিভাবে? দেখো, এই রকি পর্বতের বরফ গলা জল আর বৃষ্টিপাতের কারণে এই কলোরাডো নদীতে সারা বছর জল থাকছে। তাহলে কি হচ্ছে, রকি পর্বত থেকে আসছে, তাহলে রকি পর্বতের যে বরফ গলা জল সেটা এর জন্য কি হচ্ছে, এবং বৃষ্টির জল সেটার জন্যই কলোরাডো নদীতে সারা বছর জল থাকছে। এই জলকে সেচের কাজে লাগিয়ে কি করা হচ্ছে, যে কৃষি প্রধান অঞ্চলে পরিণত করা হচ্ছে। এই জলকে কি হচ্ছে, সেচের মাধ্যমে কিন্তু কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে, এবং এখানে কিন্তু বেশ কয়েকটা কিন্তু বাঁধ দেওয়া হয়েছে এবং জলাধার কিন্তু নির্মাণ করা হয়েছে। তাহলে মূলত এই কলোরাডো নদীর জলকে কাজে লাগিয়ে সেচ করা হচ্ছে, এবং এখানে কিন্তু বাঁধও দেওয়া হয়েছে, এবং এই কলোরাডো নদী ওখান দিয়ে বয়ে গেছে বলেই কিন্তু এই মরুপ্রায় অঞ্চলে কৃষিকাজ পসিবল হয়েছে, আদারওয়াইজ কিন্তু পসিবল হতো না। যেমন ভাবে তোমরা পড়েছো মিশরকে নীল নদের দান কেন বলে, মনে আছে তো? ঠিক সেরকমই খানিকটা ব্যাপার, কেমন? চলো, তো এইবার আমরা চলে আসছি আমাদের এক্সারসাইজ পোর্শনে। তো আমি যেমনটা তোমাদের বলেছিলাম একদম শুরুতে, যে আজকে কিন্তু আমরা আমাদের উত্তর আমেরিকার অবস্থান সম্পর্কে জানবো, জেনেছি
ভূ প্রকৃতি সম্পর্কে জানবো, সেটা সম্পর্কেও জেনেছি। তারপর বলেছিলাম তোমরা যদি সাথে থাকো তাহলে কিন্তু আজকে আমরা নদ নদী সম্পর্কেও জেনে নেব। তাহলে আমরা কিন্তু নদ নদী সম্পর্কেও জেনে নিয়েছি। তাহলে এত কিছু জানার পর এরপর যদি বেশি বলি তাহলে ম্যাম মাথার উপর চাপ হয়ে যাচ্ছে এরকম মনে হবে। তো চলো এখন আমরা একটু রিল্যাক্স করে নিই এক্সারসাইজের মাধ্যমে। চলো তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখি। উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে বা কত সালে? 1492-এ, 1501 খ্রিস্টাব্দে, 1500 খ্রিস্টাব্দে। তাহলে দেখো এইখানে কিন্তু আমরা কিন্তু যে কলম্বাস যে এসেছিলেন তিনি কিন্তু ওটাকে মানে কি ভেবেছিলেন? ভারত ভেবেছিলেন, রাইট? তো উত্তর আমেরিকা মহাদেশটি প্রকৃতপক্ষে কবে আবিষ্কৃত হয় সেটা কিন্তু 1501 খ্রিস্টাব্দে কিন্তু 1501 খ্রিস্টাব্দে কিন্তু আবিষ্কৃত হয়, 1501 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন কি আছে? উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। তোমাদের ছবির থ্রুতে দেখিয়েছিলাম যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে কি রয়েছে, ঠিক আছে? এবার ওটা যুক্ত করেছে বা পৃথক করেছে, আলাদা করেছে, দুটো একই হলো, তাই না? যে এই দুটোর মাঝে এখানে একটা ভূখণ্ড রয়েছে, এখানে একটা ভূখণ্ড রয়েছে মনে করো, দিয়ে তার মাঝে কিছু রয়েছে, তাহলে সেটা যুক্ত করেছে বা এই দুটোকে আলাদা করেছে, দুটো এইভাবেই আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার কথা বলছি, তাদেরকে পৃথক করেছে কে? বেরিং প্রণালী, পানামা খাল, পক প্রণালী নাকি আটলান্টিক মহাসাগর? ফার্স্ট 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 আমাকে কমেন্ট সেকশনে উত্তরটা জানাও যে কোনটা কোনটা পৃথক করেছে, কোনটা আলাদা করেছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে। তাড়াতাড়ি 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 কমেন্ট করে জানাও ইয়েস, যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কে? পানামা খাল। কি? পানামা খাল। চলো নেক্সট প্রশ্ন দেখব। এই মাত্রই পড়েছি এটার উত্তর, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জানাও যে গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে গড়ে উঠেছে? কোন নদীতে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাচ্ছি? এটা কিন্তু আমরা জাস্ট একটু আগে ডিসকাস করেছি। সেন্ট লরেন্স নাকি মিসিসিপি, কলোরাডো নাকি ম্যাকেঞ্জি? একদম সঠিক, এটা হচ্ছে আমরা কলোরাডো নদীর তীরে কিন্তু আমরা গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু দেখতে পাচ্ছি। নেক্সট কি প্রশ্ন রয়েছে? মিসিসিপি মিসৌরি নদীর দৈর্ঘ্য কত? যেহেতু এটা দীর্ঘতম নদী, দৈর্ঘ্যটা কিন্তু অবশ্যই 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 কিন্তু মনে রাখবে। তাহলে মিসিসিপি মিসৌরি নদীর দৈর্ঘ্য 5300 কিলোমিটার, 5500 কিলোমিটার, 6250 কিলোমিটার নাকি 6270 কিলোমিটার? 6270 কিলোমিটার হচ্ছে আমাদের মিসিসিপি মিসৌরি নদীর দৈর্ঘ্য। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা চলে এসেছি যে আমাদের হোমওয়ার্ক পার্টে। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিই। এক, পানামা খাল। দুই হচ্ছে যোজক কি? যোজক কি? মৃত্যু উপত্যকা কাকে বলে? মৃত্যু উপত্যকা কি কাকে বলে এবং কেন বলে? রাইট। পঞ্চহ্রদ কি? তাহলে এইগুলো তোমাদের এখান থেকে শর্ট প্রশ্ন পড়তে দিলাম। এছাড়াও অনেক শর্ট কোশ্চেন কিন্তু আমরা পড়েছি, বড় প্রশ্নের হিসেবেও কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন এগুলো কিন্তু পড়লাম, মানে খুব লং এর জন্য নয়, টিকা লেখো এরকম ক্ষেত্রে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা
অনেক কিছু ডিসকাস করলাম। তো আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি তোমাদের জন্য নিয়ে আসবো উত্তর আমেরিকার থেকে নেক্সট ক্লাস, কিন্তু তার আগে তোমাদের জন্য কিন্তু থাকবে কি, যে এই যখন আমরা এই উত্তর আমেরিকাটা পুরোটা পড়ে ফেলবো তখন কিন্তু তোমাদের জন্য মানে শুধু এই প্রশ্নের বাইরেও তোমাদের জন্য কিন্তু থাকবে কিন্তু ডিপিপি। এবং এক্ষেত্রে আমি বলে রাখি যে আগের যে দুটো ক্লাস আমি নিয়েছি অলরেডি, সেগুলোর ডিপিপি কিন্তু আমাদের পিডব্লিউ অ্যাপে গিয়ে তুমি নামটা সার্চ করবে যে চ্যাম্পস বাংলা 8, তাহলে এই নামটা সার্চ করার পর কিন্তু তুমি মনে করো আমার সাবজেক্ট জিওগ্রাফিতে যাবে, দিয়ে সেখানে গিয়ে যে চ্যাপ্টারের ডিপিপিতে তুমি চাইছো সেই চ্যাপ্টারে ক্লিক করবে, দিয়ে দেখবে উপরের দিকে অনেকগুলো অপশন আছে, ডিপিপি পিডিএফ অপশনে যাবে, সেখানে গিয়ে কিন্তু তুমি পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্সার কিও পেয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ তোমাদের সকলকে এত মন দিয়ে ক্লাস করার জন্য। আজকের ক্লাসটার পরে ডিপিপি থাকবে না, আমরা যখন উত্তর আমেরিকাটা পুরোপুরি কমপ্লিট করব তারপরে ডিপিপিটা পেয়ে যাবে। তো আজকে আমরা একসঙ্গে উত্তর আমেরিকা কোথায় সব আতস কাজ দিয়ে খুঁজে টুজে বের করে নিয়েছি, ঠিক আছে, কলম্বাস থেকে শুরু করে আমেরিগো ভেসপুচি, যার নাম অনুসারে এই আমেরিকার নাম হলো, তারপর এখানের প্রধান নদী, শৃঙ্গ, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমরা জেনে নিয়েছি, ভূ প্রকৃতি, নদ নদী ইত্যাদি। তো নেক্সট ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর খুব খুব আনন্দে মজায় থাকো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, টেক কেয়ার অ্যান্ড টাটা।